ছেলে ইটালি প্রবাসী। বিয়ের জন্য দেশে ফেরার পর বাপ মায় মেয়ে দেখে ছেলের জন্য। মেয়ে দেখার পর মেয়ে পছন্দ হয়। মেয়ে পছন্দ হওয়ার পরে দিন তারিখ সম্পূর্ণ ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে ছেলের প্রচন্ডভাবে পক্স ওঠে এবং এমন পর্যায়ে পক্স ওঠে তার শরীরে অজস্র পরিমাণে ক্ষত হয়। সে ক্ষত দেখে মেয়ের পক্ষ মেয়ে বিয়ে দিতে অস্বীকার করে, তাই সেখানে ঝামেলা শুরু হয়। মেয়ে রাজি থাকাতে কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে এই ঘটনা শেষ পর্যন্ত কি হয় তাই আজ আমরা এই গল্পের মাধ্যমে জানব। হরর স্টেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হরর অডিও গল্প। আজকের বিশেষ গল্প ভুলো না আমায়। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প। ধৃতার বিয়ে ঠিক হয়ে গেছে এক প্রবাসী ছেলের সাথে। আজ ধৃতার গায়ে হলুদের দিন। সকালবেলা খবর আসে ছেলের শরীরে নাকি প্রচন্ডভাবে পক্স উঠেছে। আর সেটা যেমন তেমন পক্স না, সারা শরীরে ভরে গেছে পক্স দিয়ে। সব থেকে বেশি উঠেছে মুখমণ্ডলে। তাই বিয়ের তারিখটা পিছানো হলো। ছেলে প্রবাসী, তাই ছুটি কম থাকায় দেরি না করে কোনো রকম সুস্থ হতেই ছেলের বাড়ি থেকে লোকজন আসে বিয়ের তারিখ ফেলতে। সাথে ছেলেও আসে। কিন্তু ধৃতার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল ছেলে দেখে, আজ তারা সবারই পুরাই উল্টে গেছে। ছেলেকে দেখে সবাই কানাঘুষা শুরু করেছে। ছেলের মুখে এত খারাপ ভাবে রক্ত উঠেছে তা দেখে সবাই অবাক। দাগ বসে গেছে অনেক ভিতরে, যা বলার মতো নয়। এ দাগ কোনোদিন উঠবে বলে মনে হয় না। মানে মুখটাই যেন চেনা যায় না ছেলের। তাই রিতার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দিবে। আর আশেপাশে যারা বসবাস করে তারা সবাই ওই একই কথা বলল যে এর থেকে আমরা অনেক ভালো ছেলে পাবো রিতার জন্য, তাই এই বিয়েতে রাজি না হওয়াই ভালো। তাই ছেলে পক্ষকে না করে দিন। কিছুক্ষণ পর ছেলে পক্ষকে রিতার বাবা ডেকে নিয়ে বললেন, আমার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়েটা দিতে পারছি না বলে আমি দুঃখিত। কিছু মনে করবেন না আপনারা। আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি বিয়ে দেই, রাস্তাঘাটে যেই দেখবে সেই নানা কথা বলবে কি সুন্দর মেয়েটাকে কেমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি। ওর মা বাবার কি কোনো বুদ্ধি জ্ঞান নেই? আমাকে মাফ করবেন আপনারা। এই বলে বিয়েটা ভেঙে দেন রিতার বাবা। ছেলে পক্ষের লোকজন বলেছেন, দেখেন এটা তো আমাদের ছেলে নিজে ইচ্ছে করে বানায়নি, আল্লাহ হয়তো এটা দিয়েছেন। দয়া করে এভাবে বিয়েটা ভেঙে দিবেন না। আমাদের মান সম্মানেরও একটা ব্যাপার আছে, লোকে কি বলবে। তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে তখনও কি উত্তর দিবে? কত ছোট হয়ে যাবে সবার সামনে ওই ছেলেটা, তার সাথে আমরাও। এমন কাজ করবেন না ভাই, এমন কাজ আপনারা করবেন না। মেয়েটা আমাদের দিয়ে দিন। কিন্তু রিতার আব্বু তাদের কোনো কথাই শোনেননি। কিছুক্ষণ পরে রিতা সবার সামনে গিয়ে লজ্জা শরমে মাথা খেয়ে বলল, আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব। আব্বু আমাকে ধমক দিয়ে বললেন, তুই থাম, বেশি বুঝিস তাই না? আমার কথার পর কথা বলিস। কি বুঝিস তুই? কিছু বুঝিস তুই বিয়ে বা দুনিয়া সম্পর্কে? আমি উত্তরে বলেছিলাম, আব্বু এই ছেলের সমস্যাটা না হয়ে যদি আমার হতো তখনও কি এইভাবে বিয়েটা ভেঙে দিতে পারতাম না আব্বু? তাছাড়া বিয়ের পরে যদি এমন হতো ওই ছেলেটা, তাহলে কি আমাকে ওকে তালাক দিতে বলতে? বিয়ের পরও তো এমন হতে পারত, তাই না? আব্বু আমি এই ছেলেকেই বিয়ে করব, তাতে আমার কপালে যা হয় হবে। আব্বু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সাথে আম্মুও। কিন্তু আমি আমার কথায় অটল। আমি এই ছেলেকে বিয়ে করব। আমি সেদিন অল্পর চোখে জল দেখতে পেয়েছিলাম আর মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম সেদিন আমি ওই ছেলেকেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে আর কোনোদিন কল্পর চোখে জল আসতে দিব না। আজই শেষ কান্না কল্পর। আম্মু আমাকে ফিসফিস করে বলে, আরেকবার ভেবে দেখ ভালো করে মা। আমি উত্তরে বলেছিলাম, আমার ভাবাভাবি শেষ আম্মু, আমি এই ছেলেকে বিয়ে করব। বিয়ের দিন তারিখ ঠিক করো তোমরা।
কল্পের বাসার লোকজন এসে দিন তারিখ ঠিক করলো। পরের দিনই গায়ে হলুদ, আর তারপরের দিনে বিয়ের ডেট ফাইনাল করে যায় ছেলেপক্ষ। ছেলেপক্ষের ভয় হচ্ছে যদি আমার মতো চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে। ছেলেপক্ষের বাড়ির লোকজন চলে যায়। লোকজন চলে যাওয়ার পর আমাকে আবার সবাই বোঝানো শুরু করে দেয়, কিন্তু আমি যা বলেছি তাই। আমি আমার ফাইনাল ডিসিশন বলে দিয়েছি সবাইকে। পরের দিন আমার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আমার বাসার মানুষজন যখন কল্পকে গায়ে হলুদ দিয়ে বাসায় এসেছে, সবাই অনেক বাজে বাজে কথাও বলেছে আমার কানের কাছে। আমি এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে সব কথা বের করে দিয়েছি। আজ আমাদের বিয়ে। কল্প আমার সাথে বিয়ের আগে শেষবারের মতো একটু কথা বলতে চায়। বাসা থেকে অনুমতি দেওয়া হয় কথা বলার জন্য। আমি তখন বধূ সেজে বসে আছি ঘরে, আর কল্প এসে আমাকে বলে, রীতা, আরেকটা বার একটু ভেবে দেখলেও পারতেন আপনি। আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আমাকে আমার পছন্দ হয় না। আমি আর আগের মতো নেই রীতা, এটা সারা জীবনের ব্যাপার। চাইলে আপনি এখনো আপনার মত চেঞ্জ করতে পারেন। প্লিজ, যদি করুণা থেকে আপনি আমাকে বিয়ে করতে চেয়ে থাকেন তাহলে বন্ধ করে দিন এই বিয়ে। আমি করুণা নিয়ে বাঁচতে চাই না রীতা। রীতা বলে, আমি শুধু একটা প্রশ্ন করব আপনাকে, শুনবেন আমার কথা? কল্প বলল, জি, একটা কেন, আপনি 5টা প্রশ্ন করতে পারেন। রীতা বলে, আমাকে কি আপনার পছন্দ হয় না? কল্প বলল, এসব কি বলছেন আপনি? আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে আমার খুব ভালো লেগেছে, এখন কেন পছন্দ হবে না? তাই তো আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। রীতা বলে, তাহলে আপনি চুপ থাকুন, যা হচ্ছে তাই হতে দিন। কল্প বলে, কিন্তু। রীতা বলে, আর কিছু বলবেন না আপনি, বাসর ঘরে শুনবো সব কথা। ওকে, এবার যান আপনি। কল্প আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো। তারপর হঠাৎ কি যেন মনে করে পেছনে ফিরে তাকিয়ে আমাকে বলল, শুনুন, আপনাকে না বধূর সাথে খুবই মায়াবী আর সুন্দর লাগছে, মাশাআল্লাহ। রীতা একটা মুচকি হাসি দিল। কল্প চলে গেল বিয়ের আসরে, আর অবশেষে হয়ে গেল ওদের বিয়ে। বিয়ের পর আমি আম্মু আব্বু সবাইকে বিদায় জানিয়ে কল্পের সাথে কল্পদের বাড়ি চলে আসি। সবাই আমাকে খুব আনন্দের সাথে বরণ করে নেয়। কল্পদের বাসার সবাই অনেক খুশি আমাকে পেয়ে, আমিও অনেক খুশি হয়েছি ওদের ভালোবাসা পেয়ে। কল্পর বন্ধু বান্ধবরা গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে আমাদের বাসর ঘর সাজায়। অনেক রাত হয়ে গেল। কল্পের ভাবেই আমাকে কল্পের ঘরে দিয়ে আসে। আমি ফুলে সাজানো খাটটার মাঝখানে গিয়ে বসি। পাশে ফুল দিয়ে লেখা আছে রীতা প্লাস কল্প। লেখাটা দেখে কেমন যেন একটা অদ্ভুত আনন্দ অনুভূতি কাজ করে আমার মনে। আর তখনই কল্প রুমে প্রবেশ করল। সে রুমে ঢুকেই তার প্রথম কথা ছিল, আচ্ছা, আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরে শুয়ে পড়বো? না মানে, অনেক রাত হয়েছে তো, আপনি অনেক টায়ার্ড আছেন, তাই বলছিলাম আর কি শুয়ে পড়ুন, তাহলে আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু কোথায় শুবো আপনি একটু বলে দিবেন? রীতা রেগে বলল, রুমের বাইরে গিয়ে ঘুমা, তুই একদম রুমে ঢুকবি না। কল্প এবার দৌড়ে রীতার কাছে এসে বলে, রাগ করেছো তুমি? আচ্ছা সরি, বসি তাহলে তোমার পাশে। রীতা বলল, বাহ, একবারে আপনি থেকে তুমি। কল্প বলল, তুমি যদি আপনি থেকে একবারে তুইতে নেমে আসতে পারো, আমি তো সেখানে তুমি বলতেই পারি, তাই না? রীতা লজ্জা পেয়ে বলল, সরি, তোমার নাটকের জন্য রাগ হয়েছে কল্প। কল্প আমার ডান হাতটা ধরে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখল, সেই সাথে বলল, আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে রীতা। রীতা বলল, তুমি কখনো মন খারাপ করবা না, তোমাকে নিয়ে তোমার পক্ষ হয়েছে বলে ভালোবাসা কমেনি একটু। দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস কেটে গেল। কল্প আবার দেশের বাইরে চলে গেল। কিন্তু সবাই আমাকে এ কয়দিনে জিজ্ঞেস করেছে আমাদের বেবি হয়নি কেন, নাকি আমরা বেবি নেইনি। এই কয়দিনে মানুষজনরা পাগল হয়ে গেছে বেবির জন্য।
পাড়ার লোকজনেরাও পারে বটে। দেখতে দেখতে কেটে যায় 2 বছর। 2 বছর পর কল্প আবার দেশে ফিরে এসেছে। আমার কাছে এই 2টা বছর 2টা যুগের সমান হয়ে গেছে। আমরা এবার বেবি নেওয়ার জন্য ট্রাই করছি, কিন্তু কেন যেন হচ্ছে না। আমাদের বাসার লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে। আমি তাদের বলছি আল্লাহ যদি দেয় তাহলেই হবে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম। গতবারও বেবি হলো না, এবারও হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ কেন দিচ্ছে না? এখন লোকজন বলা বলে শুরু করেছে বক্সের কারণে নাকি কল্পের প্রবলেম হয়েছে, তাই নাকি আমাদের বেবি হচ্ছে না। গ্রামের লোকজনও নানান ধরনের নানান কথা বলছে। কি সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এরা, বুঝতে পারছি না আমরা। কল্পকে একদিন এক বন্ধু ডেকে বলল, ডাক্তার দেখাও মিয়া, ডাক্তার দেখাও। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, যে অসুস্থ হয়েছিল তুমি, বাঁচার তো কোনো কথাই ছিল না। কল্প বাসায় এসে দিতাকে বলে, রেডি হও তুমি দিতা, আমরা ডাক্তারের কাছে যাব। দিতা ভয় পেয়ে যায়। কি হয়েছে কল্প, জানতে চাইলাম আমি। কল্প বলল, কিছু হয়নি আমার, বেবির জন্য ডাক্তার দেখাবো আমরা, চলো যাই। দিতা বলল, এত তাড়াহুড়ার কি দরকার, আল্লাহ যখন চাইবেন তখনই দিবেন। কল্প বলল, তবুও ডাক্তারটা দেখাই না, চলো। আমি আর কল্প ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কল্প বলল, দিতা যদি শোনো আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে তুমি তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? দিতা বললে, ধুর, কি সব কথা বলছো তুমি, দেখবে আমাদের কারোর কোনো সমস্যা নেই। কল্প বলল, তাই যেন হয়। রিতা বলল, এমনিতে কনসিভ হচ্ছে না আমাদের, পরে হবে, বুঝেছো, আল্লাহ যখন চাইবেন। আর আমি তোমায় কোনোদিনই ছেড়ে যাব না কল্প, রেজাল্ট যাই হোক না কেন, কোনোদিনই তোমাকে ছেড়ে যাব না। এর মধ্যেই আমাদের ডাক্তারের রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্টগুলি নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বললেন, শুনুন, একটা ব্যাড নিউজ আছে আপনাদের। শারীরিক সমস্যার কারণে ঝামেলা চলছে, কোনো এক সময় ঠিক হয়ে যেতে পারে। চলাফেরায় সাবধান থাকুন আপনারা। এবার আসুন, ধন্যবাদ আপনাদের। এত সময় শুনছিলেন আজকের বিশেষ গল্প ভুলো না আমায়। গল্প পাঠিয়েছিলাম আমি, স্বপন মণ্ডল। গ্রাফিক ডিজাইনে স্বপন মণ্ডল। গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সেই সাথে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।